স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল। সাথে আছে আমি শামীম জাহিদ। বান্দরবানের প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চালু হয়েছে অনলাইন ভিত্তিক ব্যতিক্রমী এক স্কুল। প্রচলিত পড়াশোনার পাশাপাশি ইংরেজি মাধ্যমের শিক্ষার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে এই স্কুলে। আজ আমাদের আলোচনার বিষয় অনলাইন ভিত্তিক স্কুল। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন গ্রামীণ ফোনের হেড অফ কর্পোরেট রেসপন্সিবিলিটি দেবাশিস রয় এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গ্রামীণ ফোনের সহযোগিতায় রোববার বান্দরবানের কানারপাড়ায় আনুষ্ঠানিকভাবে চালু হলো বেসরকারি উন্নয়ন সংগঠন জাগো ফাউন্ডেশনের বান্দরবান অনলাইন স্কুল। মূলত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চালু করা হয়েছে স্কুলটি। এখানে প্রচলিত পড়াশোনার পাশাপাশি ইংরেজি মাধ্যমকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বেশিরভাগেরই বয়স 4 থেকে 6-এর মধ্যে। কম্পিউটারের বড় মনিটরের মাধ্যমে ইন্টারনেটে সরাসরি এখানে শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে। ইন্টারনেট সেবার মাধ্যমে এ ধরনের স্কুল আরও চালুর আগ্রহের কথা জানালেন গ্রামীণ ফোনের কর্মকর্তারা। এই অনলাইন স্কুলের মাধ্যমে এখানে অবহেলিত বাচ্চারা শিক্ষার সুযোগ পাচ্ছে, একটা টেকনোলজি বেসড একটা এডুকেশন পাচ্ছে, যেখানে তারা ঢাকার ভালো টিচারের শিক্ষাটা এখানে বসেই পাচ্ছে। প্রাথমিকভাবে প্লে গ্রুপের শিক্ষা কার্যক্রম চালু হয়েছে স্কুলে, তবে এই স্কুলের আওতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে প্রকল্পের উদ্যোক্তা জাগো ফাউন্ডেশন। বান্দরবানের মানুষরা যেভাবে করে ডিপ্রাইভড, এখানে কোনো প্রপার স্কুলিং নাই, এগুলো মাথায় রেখে আমরা চিন্তা করলাম যে আমরা একটা দিয়ে শুরু করি। আমরা একটা ক্লাস এখন শুরু করলাম, আগামী বছর ঠিক আরেকটা ক্লাস বাড়বে এবং এইভাবে করে আমরা ক্লাস 12 পর্যন্ত যাব। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেম লিমিটেডও এই প্রকল্পে সহযোগিতা দিচ্ছে। এডুকেশন সিস্টেম করা যায়। রিমা জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। দেবাশিস রয় এবং করভি রাকসান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। দেবাশিস রায়, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করি। গ্রামীণ ফোন এই যে নতুন একটা বিষয়ে সিএসআর কার্যক্রম চালু করলো, অনেক কিছু থাকতে কেন আপনারা এই অনলাইন ভিত্তিক স্কুলকে বেছে নিলেন? স্ট্র্যাটেজিটা কী ছিল, কেন লজিকটা কী ছিল পিছনে? আসলে আমাদের সিএসআর স্ট্র্যাটেজিটাই এমন যে যেখানে আমরা চেষ্টা করি আমাদের যে কোনো সোশ্যাল প্রোগ্রামগুলোতে আমাদের যে কোর কম্পিটেন্স আছে এইটাকে ইন্টিগ্রেট করা। রাইট। আমাদের কোর কম্পিটেন্স হচ্ছে আমাদের কমিউনিকেশন টেকনোলজি। সুতরাং আমরা যে ধরনেরই সিএসআর প্রোগ্রাম নিচ্ছি সেখানে আমাদের এই কোর কম্পিটেন্সটাকে আমি ইন্টিগ্রেট করছি। সেই চিন্তা থেকেই আমরা এই অনলাইন স্কুলের চিন্তা মাথায় আসে এবং দেন উই ডিসকাসড উইথ জাগো ফাউন্ডেশন, করভির সাথে আমরা আলাপ করি অ্যান্ড দেন করভি এটা নিয়ে অনেক কাজ করে। they went back to their drawing board and make out a plan, and we discussed the lot of technical issues and everything, and then we launched this online school. ওকে, ধন্যবাদ রায়। আমি আপনার কাছে ফিরে আসবো। রাকসান, এইটার ইমপ্লিমেন্টিং কাজ আর্ম হিসেবে আপনার কাজ করছেন, এই যে পুরো জিনিসটা আপনারা দেখছেন। সো এই যে কাজ করছে বা শুরু করার সময় কী ধরনের চ্যালেঞ্জ ছিল বা এখনও সামনে কি চ্যালেঞ্জ রয়েছে? আমরা স্কুল তো চালাচ্ছি 2007 থেকে, কিন্তু আমাদের ঢাকার বাইরে যখন আমরা স্কুল খুলতে গেলাম, চিটাগাঙে খুললাম, সেখানে মানুষ পেলাম, কিন্তু যেই আমরা আরেকটু দূরে গেলাম, প্রত্যন্ত অঞ্চল বান্দরবানের মতো একটা এলাকা, ইনফ্যাক্ট রাজশাহীতে গিয়ে আমরা যেটা দেখলাম যে মানুষজন যারা একটু ভালো পড়াতে পারে, যে এবিলিটিটা আছে পড়ানোর, তারা সবাই ঢাকায় চলে আসে আলটিমেটলি। তাহলে স্কুলগুলো রান করবে কি? এইটা ছিল হচ্ছে কি বিগেস্ট চ্যালেঞ্জ, টিচার পাওয়াটা। তো ওইটা মাথায় রেখে আসলে অনলাইন স্কুলের কনসেপ্টটা আসা, যে জাস্ট বিকজ ওই জায়গাটার মধ্যে টিচার যেতে পারছে না তাই বলে কি বাচ্চারা পড়াশোনা করবে না। এবং চ্যালেঞ্জ হিসাবে ইন্টারনেট কানেকশনটা, এইটা আমরা জানি যে বাংলাদেশের সব জায়গায় নেই। সেই ক্ষেত্রে এই ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করা, একটা টিচার ল্যাপটপের সামনে বসে বান্দরবনের মতো একটা জায়গায় 700 ফিট উপরে পাহাড়ের মধ্যে বাচ্চারা আছে ওখানে পড়বে, পুরো জিনিসটাই ওয়াজ একটা হিউজ চ্যালেঞ্জ। আপনি বলছিলেন যে আপনারা স্কুল আগে থেকে পরিচালনা করেছেন, কিন্তু অনলাইন স্কুল কি আগে চালু করতে? না, অনলাইন স্কুল এটাই প্রথম ছিল। সো এই জায়গাটা আপনারা সাহায্য পেলেন। এইখানে বলছিলাম যে অনলাইন স্কুল চালু করতে যাওয়ার ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কি ছিল? একটা চ্যালেঞ্জ ছিল হচ্ছে যেটা আমি বললাম যে ইন্টারনেট কানেকশনটা বিল্ড করা, কারণ এটা তো পুরো লাইভ চলছে। সো কিছুক্ষণের জন্য যদি ইন্টারনেট অফ হয়ে যায় বা ইলেকট্রিসিটি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু স্কুলটা একটু রিস্কি পর্যায়ে চলে যায়, যে কোয়ালিটি এডুকেশনটা যাচ্ছে না। যদিও আমরা ওখানে ফ্যাসিলিটিটা রেখেছি, বাট তারপরে সেই কোয়ালিটিটা যায় না। এবং দ্বিতীয় ছিল যে অনেকের জন্য কনসেপ্টটা বুঝাই খুব চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি প্যারেন্টসদের জন্য প্রথম দিকে। যদিও বাচ্চারা খুব মজা করে প্রথম দিন জিজ্ঞেস করেছিল টিভিটা আমার নাম কিভাবে জানি, টিভি কেন আমার সাথে কথা বলছে। আচ্ছা, দেবাশিস রায়, যেটা
বাংলাদেশে যখন আমাদের 3G কানেকশন আসলো, তখন একটা বড় একটা কথা ছিল যে এই ডেটা সার্ভিস বাংলাদেশে ইমপ্রুভমেন্ট আসবে, এবং এটা একটা বড় শিক্ষা, তারপর স্বাস্থ্য, এই ধরনের সেবায় এটা বড় সাহায্য করতে পারে, এই ধরনের স্পিড ডেটা অনলাইন ডাটা সিস্টেম। এখন আপনারা যে এটা একটা আমরা বলতে পারবো যে ডেটা ভিত্তিক একটা প্রতিষ্ঠান, এইটা নিশ্চয়ই এখন একটি আছে, আবার আরও দু একটা আছে। সামনে আসলে আপনাদের প্ল্যান কি, পরিকল্পনা কি করতে চান? আসলে থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোশ্চেন। আমি আসলে আরেকটু বলতে চাই যে আমাদের যে সিএসআর প্রোগ্রামগুলো শুধু আমরা এডুকেশন প্রোগ্রামই নিচ্ছি না, আমাদের এর সাথে আছে হেলথ প্রোগ্রাম। আমরা টেলিমেডিসিন প্রোগ্রাম চালু করেছি এবং এটা চালাচ্ছি। এই টেলিমেডিসিন প্রোগ্রামে আমাদের 30টা স্ট্যাটিক সেন্টার আছে, যেটা ভিডিও কনফারেন্সিংয়ের থ্রুতে ঢাকায় বসে ডক্টররা সেবা দিচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। এবং আমরা ট্যাবলেট বেসড হেলথ ওয়ার্কার সার্ভিস লঞ্চ করেছি, যেখানে হেলথ ওয়ার্কাররা বাসায় বাসায় গিয়ে ট্যাবলেট পিসির থ্রুতে ঢাকার ডাক্তারকে কানেক্ট করে এই সার্ভিসটা দিচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। সো আমাদের হেলথ এবং এডুকেশন সব সার্ভিসগুলো এই টেকনোলজি বেসড এবং এই ডেটা সার্ভিসের মাধ্যমে সার্ভিসটা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। সো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও আছে এই অনলাইন স্কুলগুলোকে আরও সংখ্যা বাড়িয়ে নেওয়া, এবং সেম গোজ টু টেলিমেডিসিন সার্ভিস। আমরা এই টেলিমেডিসিন সার্ভিসটাকেও রিচের আওতা আরও বাড়াতে চাই সারা বাংলাদেশে। রাকসান, যদি আপনি এই আওতা আর বাড়াতে চান, এই মাধ্যমে করতে চান, তাহলে সামনে যে টেকনোলজির যে একটা ব্যারিয়ার ছিল, সেটা বাংলাদেশে অনেকটাই দূর হয়েছে। এখন আমরা হাই স্পিডের ডেটা সার্ভিস পাচ্ছি দেশে। এটার পাশাপাশি আর কি চ্যালেঞ্জ রয়েছে? আমি যদি মেশিনের কথা বলছি, কিন্তু সত্যিকারের যোগ্য লোক রয়েছে কিনা, মানে শিক্ষক পাচ্ছেন কিনা, সেটাই এটা একটা বিশাল চ্যালেঞ্জ। প্রথমত আছে যে হ্যাঁ, ইন্টারনেটটা এটা ইমপ্রুভ হচ্ছে, সময়ের সাথে হবে, ইলেকট্রিসিটিরও ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট টিচার পাওয়াটা এখনো আমাদের জন্য টাফ। আমাদের প্রচুর ট্রেনিং করাতে হয়, কারণ বাংলাদেশে এখনো প্রপার টিচিং একটা ইনস্টিটিউশন যে একটাই আছে। তো সেই ক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশনদেরকে আরও অনেক ফোকাস করতে হবে টিচিংটাকে, যে একটা রেসপেক্টেড একটা প্রফেশন। একসময় আমরা ছোটবেলায় শুনতাম যে মাস্টার সাহেব, বাট ওই জিনিসটা কিন্তু এখন আর নেই, এটা খুব কমার্শিয়ালাইজড হয়ে গেছে। তাই সো আই গেস যে এই জায়গাটায় যদি ফোকাস করা যায়, দেশের জন্য ইট উইল বি আ হিউজ কন্ট্রিবিউশন। আচ্ছা, ধন্যবাদ। দেবাশিস রায়, আপনার কি মনে হয় যে অনলাইন ভিত্তিক স্কুলের কথা বলছি, আপনি সিএসআর দেখছেন গ্রামীণ ফোনের সিএসআর, আপনি দেখা হচ্ছে যে এটা একটা সাস্টেনেবল প্রজেক্ট হিসেবে আপনি চিন্তা করছেন। তো এখন যে ছেলেমেয়েরা ওখান থেকে শিক্ষা পাচ্ছে, বা তাদের কি কোনো খরচ করতে হচ্ছে? না, এখন যে ছেলেমেয়েরা অনলাইন স্কুলের মাধ্যমে সেবা পাচ্ছে, এদের বিনা পয়সায় এই শিক্ষাটা পাচ্ছে তারা। এর কৃতিত্বটা আসলে আমি জাগো ফাউন্ডেশনকে দিব, কলভিকে। আমি জানতে চাই বিনা পয়সা আসলে কতদিন পাবে, এবং সেটা কি সাস্টেনেবল কিনা? ওরা যেটা করছে, আমি বলবো, এটা যেহেতু করভি এটা দেখছে, জাগো ফাউন্ডেশন, যারা ইমপ্লিমেন্ট করভি শুড রিপ্লাই দিস। আচ্ছা, আমাদের সিস্টেমটা সাস্টেনেবল, আমি এটা খুব প্রাউডলি বলি। এটার মেইন রিজনটাই হচ্ছে কি, আমরা আসলে কোনো যে বড় ডোনার নিয়ে যারা কাজ করে, আমরা আসলে ওই ডোনার ড্রিভেন অর্গানাইজেশন না। আমি সেটাই জানতে চাচ্ছি। আমাদের এখানে প্রত্যেকটা বাচ্চার জন্য একটা মানুষ আছে যে বাচ্চাটার দায়িত্ব নেয়। যেরকম ওয়ান অফ দ্য ফার্স্ট স্পন্সর ছিল আমার বাবা মা। আমি বাবা মাকে গিয়ে বললাম যে দুটো বাচ্চাকে তোমরা পড়াবে না। আমি পার্টিকুলারলি অনলাইন স্কুলের কথা জানতে চাচ্ছি, যারা বান্দরবানে হয়েছে। রাইট, বান্দরবানের স্কুলে যে 40টা বাচ্চা আছে, হ্যাঁ, এই 40টা বাচ্চার এরকম 40 জন মানুষ আছে যারা তাদের এই পড়ার খরচটা দিচ্ছে। এটা হচ্ছে কি বাংলাদেশে বা বিদেশে যারা আছে, যাদের এই এবিলিটি আছে, $20 বা 1,500 টাকা দিয়ে তারা দায়িত্ব নিচ্ছে। এবং এটা আমি সাস্টেনেবল বলি এই কারণে, বিকজ আমরা জিনিসটাকে কমার্শিয়াল থেকে না অনেকটা পার্সোনালাইজ করে ফেলেছি। বাচ্চাটা জানে যে স্পন্সরটাকে, স্পন্সরটা জানে যে সে বাচ্চাটাকে 3 মাস পর তার রিপোর্ট কার্ড যাচ্ছে, তার বার্থডেতে হয়তো ফোন করে থ্যাংক ইউ বলছে যে হ্যাঁ আমি যে পড়তে পারছি আজকে। এইভাবে করে আমাদের প্রত্যেকটা স্কুলে আসলে এই সিস্টেমেই আমাদের স্কুলগুলো চলছে। আচ্ছা, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এই স্কুল চালাতে যে খরচটা হয়, একটা তো খরচ রয়েছে, সেই খরচটা যদি বছর পর বছর একটা প্রতিষ্ঠান দিয়ে দেয়, তাহলে আসলে সাস্টেনেবল হলো কিনা, সাস্টেনেবল কিনা না। আমরা কিন্তু ওই জন্যই বললাম যে ইন্ডিভিজুয়ালি আমরা ফোকাস করছি। আমাদের যেরকম এখন টোটাল বাচ্চা আছে অ্যারাউন্ড 1400, এই 1400 কিডসের মধ্যে এরকম 1000 বাচ্চার এরকম ইন্ডিভিজুয়াল স্পন্সর আছে। তারপর আমরা ল্যাকিং এ থাকি, তারপর ইন্টারনেটের যে ব্যান্ডউইথটা এটা অনেক এক্সপেন্সিভ। এই জায়গাগুলোয় আমরা চেষ্টা করি হচ্ছে গিয়ে আপনার কর্পোরেট যেরকম গ্রামীণ ফোন এগিয়ে আসছে, গ্রামীণ ফোন এখানে সেটআপ কস্টটা
যে একটা স্কুল করতে টাকা লাগে, সেটা একটা ইন্ডিভিজুয়ালের জন্য প্রথমে 20 লাখ 50 লাখ টাকা দেওয়া টাফ, সেটা হয়তো বা ওনারা দিয়ে যাচ্ছে। বাট আমাদের আলটিমেট দুটো অর্গানাইজেশনের আলটিমেট এইম হচ্ছে কি এটা নিজের ফ্লোতে চলবে। চলবে। ধন্যবাদ রাখছেন। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরছি শিগগিরই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা কথা বলছি অনলাইন ভিত্তিক স্কুল নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন গ্রামীণ ফোনের হেড অফ কর্পোরেট রেসপন্সিবিলিটি দেবাশিস রায় এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করবি রাকসন এবং রায়, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আর একবার। দেবাশিস রায়, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যেখানে অনলাইন ভিত্তিক স্কুলের কথা বলছিলাম, যেখানে গ্রামীণ ফোন এবং জাগো ফাউন্ডেশন মিলে একটা উদ্যোগ নিয়েছে। আমি বলবো যে এটা ভালো একটা উদ্যোগ। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে উদ্যোগটা নেওয়া হলো, আমি আবার সাস্টেনেবল কথা বলছি, সিএসআর মানেটা আসলে ওই জিনিসটা দেখা উচিত আমাদের। এটার নেক্সট স্টেপটা কী হবে, নেক্সট লেভেলটা কী হবে, কতদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন, আসলে কতজন মানে সুবিধা বঞ্চিত ছেলে বা মেয়ে এখান থেকে পাবে, শিক্ষা পাবে, এবং এটা এই যদি মডেল হয় এটার নেক্সট লেভেল কী হতে পারে? আসলে আমরা বর্তমানে 400 বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করছে। যখন আরও স্কুলগুলো বাড়তে থাকবে, বাচ্চার সংখ্যাও বাড়তে থাকবে, এবং আমি মনে করি যে এই প্রোগ্রামটা চলতে থাকবে। এই প্রোগ্রামটা হঠাৎ করে আগামীকাল বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যেহেতু বলছেন যে নেক্সট স্টেপটা কি হবে, নেক্সট স্টেপটা আসলে অনেক কিছু হতে পারে। এমন হতে পারে, আমার যেটা মনে হচ্ছিল যে লার্নিং যে লেসনগুলো দেওয়া হচ্ছে সেটা হয়তো অনলাইনে কোথাও কোনো সার্ভার থাকলো, অন্য কোনো যে কেউ অন্য সময় অ্যাক্সেস পেতে পারে, সেখান থেকেও উপকার হতে পারে। আপনি এখানে বলতে পারেন খান একাডেমি, যেটা আই পার্সোনালি লাইক দিস কনসেপ্ট, রাইট। সো এমনও হতে পারে যে ক্লাউড ভিত্তিক এমন একটা পোর্টাল হলো যেখানে ধরেন সব ধরনের লেসন গুলো আপলোড করা হলো, যেখানে লাইভ টিচাররা টিচিং লেসন দিতে পারলো, যেখানে ওই পার্টিকুলার টাইমে সারা বাংলাদেশ থেকে যে কোনো স্টুডেন্ট যে ওই পার্টিকুলার টাইমে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করে লাইভ লেসনটা পেলো। এবং যদি লাইভ লেসন সে নাও ধরতে পারে ওই পার্টিকুলার টাইমে, সে পরে এটা যদি আপলোড করা থাকে তার সুবিধা মতো সময় দেখে নিতে পারলো, রাইট। সুতরাং দ্যাট শুড বি দ্য নেক্সট স্টেপ। আই মিন এরকম একটা পোর্টাল ভিত্তিক এডুকেশন সিস্টেম যেখানে সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্ট ক্যান অ্যাক্সেস কোয়ালিটি এডুকেশন। অ্যাবসলিউটলি, ধন্যবাদ। রাকসান, আপনার কি মনে হয় যে যেহেতু আপনারা এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছেন, সো আপনি কিভাবে দেখছেন যে পরবর্তী ধাপে কোথায় যেতে চান? আমি ওখান থেকে দেবাশিস ভাই যেখান থেকে ছাড়লো যে সালমান খানের কনসেপ্ট, খান একাডেমি যে কনসেপ্ট, রাইট, ইজ এ ব্রিলিয়ান্ট কনসেপ্ট, যেটা নিয়ে তারা কাজ করছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়ে অনেক নাড়ানাড়ি হচ্ছে, বাচ্চারা দে আর গেটিং বেনিফিট। বাট আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের দেশের প্রেক্ষাপটে কোনটা আসলে যায়। হ্যাঁ, হয়তো বা আজকে থেকে আরো 10-20 বছর পরে গিয়ে আমরা এটা চিন্তা করতে পারি যে অনলাইনে সবাই গিয়ে চিন্তা কি এখন করতে হবে না? না, আমরা এটা নিয়ে আগাচ্ছি, কিন্তু আমরা এটা নিয়ে কারিকুলাম ডেভেলপ করছি। হ্যাঁ, আমরা কন্টেন্ট ডেভেলপ করছি। এই যে কন্টেন্টগুলো যেটা নিয়ে কথা হচ্ছিল যে অনলাইনে রেখে দেয়া, বাট আসলে কতগুলো মানুষ এটা এফোর্ড করতে পারবে এবং কতটুকু এটা লাক্সারি হয়ে যাবে নাকি তাদের জন্য। তো আমরা যেটা করছি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ এডুকেশন। এখন কিন্তু ওয়ার্ল্ডের আরেকটা পার্ট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ এডুকেশন। অবশ্যই ক্লাস 5 বা ক্লাস 10 এর পরে যে পড়াশোনাগুলো বা ক্লাস 8 এর পরে যে পড়াশোনাগুলো, সেই জায়গাটার মধ্যে হয়তো ওই কনসেপ্টটা কাজ করতে পারে এবং এত সাপ্লিমেন্টারি, যে আমি স্কুলে পড়ে গেলাম, হয়তো আমি কোনো জিনিস ক্যাচ করতে পারিনি, সেটা আমি ভিডিওতে আবার বাসায় গিয়ে রিভাইজ করব। কিন্তু একেবারে প্রথমেই যে আমি একটা ভিডিও দেখে শিখে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু একটা টিভি চ্যানেল খুলে দিলেই হয়ে যায়, এত ঝামেলা না করে একটা টিভি চ্যানেল যেখানে আমি সারাক্ষণ পড়াতে থাকলাম, সবাই দেখে ফেললো। বাট একটা বাচ্চাকে কিন্তু ওই ধৈর্যটা বাচ্চাটার নাই যে সে বসে বসে দেখবে, নাহলে লাইফ অনেক ইজি হয়ে যেত, এত ইন্টারঅ্যাক্টিভ, এত ক্রিয়েটিভ ইনোভেশন আসলে লাগতো না আমাদের। আমি একটু অ্যাড করতে চাই কর্মীর সাথে, সেটা হচ্ছে when it comes to affordability, আপনি যদি দেখেন স্মার্টফোনের দাম কমে যাচ্ছে, ইন্টারনেট প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে, সো গোয়িং ফরওয়ার্ড এই জিনিসগুলো আরো সস্তা হয়ে যাবে। সুতরাং অ্যাফোর্ডেবিলিটির পয়েন্ট অফ ভিউতে মানুষ আসলে অ্যাফোর্ড করতে পারবে ভবিষ্যতে, সো রেডিনেসটা এখনই দরকার। সো প্রস্তুতিটা এখনই দরকার এবং আমরা কিছু কিছু প্রজেক্ট নিয়ে কাজও করছি। সুতরাং আমার এই বিষয়ে একটা জানতে হচ্ছে যে আমি তো অনলাইন স্কুল, আমি তো অনলাইন শিক্ষার কথা বলি, অ্যাপস খুব একটা ভালো টুল হতে পারে এখন। তো এই জাতীয় শিক্ষা লেসনের পরে কোনো অ্যাপস
ডেভেলপ করতে পারে, যে কন্টেন্টটা লোকাল কন্টেন্ট মানুষ দেখবে, তা কারণ শুধুমাত্র ইন্টারনেটের উপর ভর করে একটা জিনিস জানাটা অনেক কষ্টই হয়ে যাবে, বরং সে যদি অ্যাপসটা নামিয়ে কাজ করে সেটা ইজি আসলে অনেক কোম্পানি এখন কন্টেন্ট ডেভেলপ করছে, রাইট। এবং আপনি যদি ব্র্যাকের কথাই ধরেন, ব্র্যাক অলরেডি অনেক ক্লাসের কন্টেন্ট অলরেডি তৈরি করে ফেলেছে এবং ওরা ওদের একটা পোর্টালে আপলোড করেছে, সেখান থেকেও স্টুডেন্টরা অ্যাক্সেস করছে, কিন্তু ওখানে কানেক্টিভিটি একটা ইস্যু রয়ে গেছে। সুতরাং এই কন্টেন্ট নিয়ে অনেক কাজ হচ্ছে এবং আরো অনেক ভালো কাজ হবে ভবিষ্যতে, স্পেশালি অ্যানিমেটেড কন্টেন্ট। সুতরাং আমরা ভবিষ্যতে আরো অনেক ইন্টারেক্টিভ লেসন প্ল্যান দেখতে পারবো, অনেক ইন্টারেক্টিভ এডুকেশনের কারিকুলাম দেখতে পারবো। রাফসান, আপনি যদি আপনার এই শিক্ষা কার্যক্রমকে আরো সামনে এগিয়ে নিতে চান, ইন্টারনেটের পাশাপাশি অ্যাপসের উপর কোনো ভরসা করতে পারছেন আপনি? আমি আবার একই জিনিস বলবো যে হ্যাঁ, অ্যাপস অবশ্যই স্টুডেন্টরা হয়তো বা কোনো একটা জিনিস বুঝলো না, সেখানে গিয়ে রিভাইজ করতে পারবে, সেখানে হয়তো বা সে অনলাইনে এক্সাম নিতে পারবে। আচ্ছা। বাট এটা মেইন স্ট্রিম মানে ইন্টারঅ্যাক্টিভনেস, যে টিচারটা দাঁড়িয়ে কথা বলছে, টিচারটা বাচ্চাটা হয়তো অন্যদিকে তাকিয়ে আছে, টিচারটা ডাক দিয়ে তার অ্যাটেনশনটা নিল। ক্লাসে কিন্তু সবগুলো বাচ্চা ভালো হয় না, বাট আমাদেরকে পড়ালে কিন্তু সবাইকে মাথায় রেখে পড়াতে হয়, যে লাস্ট বেঞ্চের যে বাচ্চাটা, যে তার প্রতি তার নজর সমান তার দিতে হবে। কনসেন্ট্রেশনটা নিতে পারলেই হচ্ছে আমি সাকসেসফুল। কারণ ভালো বাচ্চাটা কিন্তু এমনি পারবে, সেটা না, আমরা বলছি না যে একদম এটা বিকল্প, এটা আসলে সহায়ক হিসাবে। রাইট, এক্স্যাক্টলি সাপ্লিমেন্টারি হিসাবে এটা আসতে পারে, যে হ্যাঁ এটার পাশাপাশি অ্যাপস অবশ্যই একটা ভালো জিনিস হবে, বা সেটা হয়তো বা তার রিভিশনের ক্ষেত্রে বা হোমওয়ার্কগুলো করার ক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে। আমরা যদি বাচ্চা স্কুলের কথা বাদ দিই, আমরা যদি একটু হায়ার এডুকেশন দেখি, আমরা যদি টার্সিয়ারি এডুকেশনের কথা বলি, তাহলে কি এই অনলাইন স্কুলগুলো বা অনলাইন কনসেপ্টটাকে আসলে কতখানি সাহায্য করতে পারে দেবাশিস? এটা আসলে টার্সিয়ারি লেভেলে আরো বেটার অ্যাপ্লিকেবল, আই পার্সোনালি থিংক সো। রাইট। কারণ এই টার্সিয়ারি লেভেলের চিন্তা করলে আপনি ধরেন বাংলাদেশের একটা ভালো এডুকেশনাল ইনস্টিটিউটকে আপনি বিদেশি আরেকটা ভালো এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে কানেক্ট করতে পারেন থ্রু অনলাইন। অ্যাবসলিউটলি। সো ওইখানে শেয়ারিংটা অনেক এফেক্টিভ হবে, কারণ তারা অনেক সিনিয়র স্টুডেন্টস এবং তারা অনেক বেশি ভালো ইন্টারাকশন করতে পারবেন। এবং তখন শুধু একটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটির সাথেই না, একটা স্কুল বা কলেজ মাল্টিপল স্কুল কলেজের সাথে থ্রু আউট দ্য গ্লোব কানেক্টেড হতে পারবে। ওখানে অনেক আইডিয়াস শেয়ার এক্সচেঞ্জ করবে, শেয়ারিং হবে, অনেক স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি ফ্রেন্ডশিপ হবে, অনেক শেয়ারিং হবে এবং বেনিফিট অনেক বেশি হবে। আমিও আপনার রাখসান, আপনার যে কাজ করছে শিক্ষা কার্যক্রম ওভারঅল, এটার পরবর্তী ধাপ আপনি সামনে কি দেখছেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে? আমাদের তো ইচ্ছা আছে অবশ্যই এই স্কুলটাকে ক্লাস 12 পর্যন্ত মিনিমাম নিয়ে যাওয়া, যেখানে ওদের স্কুলিং লাইফটা শেষ হয়ে যাবে এবং তারপর তার ইউনিভার্সিটিতে যাবে। এবং ওই টার্সিয়ারির কথাটা যেটা বললেন, যে আমাদের ইচ্ছা আছে, ইচ্ছা কতটুকু করতে পারবো জানি না, বাট চেষ্টা থাকবে। কতগুলো স্কুল এই মুহূর্তে পরিচালনা করছেন? এই মুহূর্তে আমাদের অনলাইন স্কুল আছে 5টা, টোটাল স্কুল হচ্ছে আমাদের 8টা, ঢাকায় 2টা এবং চিটাগাং একটা, হচ্ছে অফলাইন, কারণ ওখানে আসলে টিচার পাওয়া যায়। কিন্তু যেখানে টিচার পাওয়া যায় না সেখানে আমরা অনলাইন স্কুল খুলছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জানি অ্যাটলিস্ট আমাদের একটা করে স্কুল থাকে, এবং আমাদের লং টার্ম প্ল্যান হচ্ছে কি এটাকে একটা গ্লোবাল মডেল বানানো, যেখানে হয়তো বা আমরা চিন্তা করছি টকিং ফেজে বাংলাদেশে বসে যদি আমরা মায়ানমারের বাচ্চাদেরকে পড়াতে পারি। আমরা সিরিয়ালিয়ানের সাথে অলরেডি কথা বলছি আফ্রিকা, যে এখানে বসে আমরা কেন ওখানকার মানুষকে হেল্প করতে পারবো না। দিস ক্যান বি এ গ্লোবাল মডেল, যেখানে মানে যে কোনো ডেভেলপিং কান্ট্রিজ আসলে এটাকে নিতে পারবে। এটা হচ্ছে লং টার্ম এইম। ধন্যবাদ রাখসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবাশিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।